গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। আশা রাখছি লেখনীর গুণে গল্পটি দারুণ লাগবে সবার। কলমে অর্পিতা সরকার, গল্প পাঠে রাকেশ ভট্টাচার্য। গল্প যদি কখনো অজান্তে। শাড়িটা ঠিক করে পরো মৌরি, ওরা তোমায় দেখতে আসছেন, তোমার ক্লিভেজ নয়। বাবার দিকে অপলক তাকালো মৌরি। মানুষটার কোনো পরিবর্তন হলো না। না, পুলিশে কাজ করলেই তার মুখের ভাষা এমন হবে এটা নয়। ওর বান্ধবী তনয়ার বাবাও তো পুলিশে আছেন। এত ভদ্র ব্যবহার কাকুর যে মনে হয় কত আপন। মৌরি যতবার তনয়াদের বাড়িতে যেত ততবার কাকুকে মিষ্টি করে বলতো, খেয়ে যাবি পাগলি, তোর কাকিমা সকাল থেকে গন্ধ ছুটিয়েছে রান্নাঘরে। মৌরির বাবার মতো দিনরাত স্ল্যাং ইউজ তো পাড়ার মাতাল পঞ্চুও করে না। মৌরির বাবা মহেশ দত্ত মানুষটা যে কি অদ্ভুত রকমের। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ চিৎকার অসভ্যতামি করে যায় মায়ের সঙ্গে। সব সময় যেন একটা আক্রোশ মৌরি আর ওর মায়ের ওপরে। সেই কোন স্কুল লাইফ থেকে দেখেছে ও। মা বড্ড ভয় পায় বাবাকে। নিজে একজন শিক্ষিতা মহিলা হয়েও বারবার মৌরিকে বলে এসেছে, বাবা যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণ একটু চুপ করে থাকিস মা। সেই ছোটবেলা থেকে বাবা নামক লোকটার উপরে একটা তীব্র ঘৃণার পরত জমতে জমতে কেমন যেন কঠিন হয়ে গেছে। মৌরি এখন জানে বাবা নামক মানুষটা অত্যন্ত স্বার্থপর আর স্বেচ্ছাচারী। ছোট মৌরি বুঝতে শিখেছিল বাবা বাড়িতে থাকাকালীন চেঁচাতে নেই, খেলতে নেই। একরাশ আতঙ্ক বুকের মধ্যে চেপে রেখেই বড় হচ্ছিল মৌরি। কি হলো, শুনতে পেলে না তুমি? শাড়িটা ঠিক করে পরো। মায়ের মতো চরিত্রহীনা তৈরি হয়েছ। যেমনি শুনলে পাত্রপক্ষ দেখতে আসবে অমনি শাড়ির আঁচল খসিয়ে রেডি। মৌরি এসব কথায় অভ্যস্ত। যে মা কোনোদিন বাড়ির বাইরের চৌকাঠ ডিঙালো না, তার নাকি চরিত্রের দোষ। মৌরি নির্বিকার হয়ে শাড়ির পিন আটকে নিল। ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতেই ভাবছিল, মৌরির যদি বিয়ে হয়ে যায় তাহলে মা এ বাড়িতে একা থাকবে। এখন তো তবু মৌরির সঙ্গে দুটো কথা বলে মনের ভার হালকা করে। মা সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, পাত্রপক্ষের জন্য রান্না করে চলেছে। বাবার এত আগ্রহের কারণটা ঠিক কি সেটাই বোঝার চেষ্টা করছিল মৌরি। বাবা হঠাৎ মৌরির ভালোর জন্য সুপাত্রের বন্দোবস্ত করেছে, এটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে মৌরির। বাবা নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। ভালো করে সেজে নাও। মনে রেখো, এই পাত্র যদি তোমায় পছন্দ না করে তাহলে কিন্তু তোমার বিপদ আছে। তাই যেমন করে সাজগোজ করে এতদিন ছেলে পটাতে বেরোতে কলেজ ইউনিভার্সিটিতে, তেমন করেই সাজগোজ করে নাও। মৌরির এসব কথা কানে ঢুকছে না। ও শুধু ভেবে চলেছে এর পেছনে নিশ্চয়ই মহেশ দত্তের কোনো স্বার্থ লুকিয়ে আছে। কিন্তু কি সেটা? পুরুষ মানুষ দেখলেই কেমন একটা ভয় হয় মৌরির। বীজ বীজে অস্তিত্বটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। শুধু মনে হয় এই ছেলেটা ওর বাবার মতো নয় তো। বাবারও নাকি কর্মক্ষেত্রে খুব নাম ডাক। পাড়াতেও লোকজন জানে মহেশ দত্ত পরোপকারী লোক। মুখোশের আড়ালের মহেশ দত্তকে একমাত্র মৌরি আর ওর মা চেনে। মা ঘেমে নিয়ে ঢুকলো মৌরির ঘরে। কি হলো রে, রেডি হয়েছিস? আমি কিছু হেল্প করব? বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, তুমিও সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসে পড়ো। মা মেয়ে দুজনকেই বলছি, ইন্দ্রনীল গুপ্তের ছেলের মৌরিকে পছন্দ হওয়া চাই। বলেই ধপ ধপ পা ফেলে মৌরির ঘর থেকে বেরিয়ে গেল বাবা। মৌরি কৌতূহলী হয়ে বলল, মা তুমি জানো ঠিক কেন বাবা আচমকা এই পাত্রের সন্ধান নিয়ে এলো? মা নির্লিপ্ত গলায় বলল, তোর বাবার বস এই ইন্দ্রনীল গুপ্ত। সম্ভবত এসপি হয়ে এসেছেন। তোর বাবা ওনার আন্ডারে আছে। নিজের প্রমোশন বা অন্য কোনো সুবিধের কথা ভেবেই নাকি। তাছাড়া শুনলাম নাকি ইন্দ্রনীল গুপ্ত নিজেই তোর বাবার কাছে তার ছেলের বিয়ে দেবার ইচ্ছে প্রকাশ করেছেন। এ সুযোগ যে তোর বাবা হাতছাড়া করবে না এটা তো জানা কথাই। মৌরি আতঙ্কিত হয়ে বলল, মা
আবার সেই পুলিশের পরিবার? দূর বোকা, তনয়ার বাবার কথা মনে নেই? সেই যে তুই আর আমি ফুলনগর থেকে ফেরবার সময় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, সেখানে একজন পুলিশ আমাদের কতটা হেল্প করেছিল, তোর মনে আছে মৌ? এসব ভাবিস না, বরং এটা ভাব যে এই জেলখানা থেকে তোর মুক্তি হবে। ওই বাইরে গাড়ির আওয়াজ শোনা গেল, আমি যাই। মা চলে যেতে মৌরি অন্যমনস্ক হয়ে পড়ল। স্কুল কলেজে সকলের কাছে তাদের কিশোরী বেলার গল্প শুনেছে মৌরি, ঠিক যেন রূপকথা। তাদের বাবারা কত ভালোবাসে, ঠিক যেন রাজকন্যা। এতগুলো বছর এই মানুষটার সঙ্গে এক ছাদের নিচে থাকতে থাকতে ইদানিং কেমন যেন মনে হয় মৃত্যু বড্ড কাঙ্ক্ষিত, মৃত্যু বড় মুক্তির। মৌরির ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়বার। মাধ্যমিকে খুব ভালো রেজাল্টও করেছিল মৌরি। বাবার ইচ্ছেতেই আর্টস নিতে হয়েছিল। মৌরির ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বাবার ইচ্ছেতেই ইংরেজি নিয়ে মেয়েদের কলেজে পড়তে হয়েছে। আসলে মহেশ দত্ত মেয়েদের স্বাধীনতায় মোটেই বিশ্বাসী নয়। তার মতে মেয়েরা ঘর সামলাবে, বাধ্য থাকবে, এত উচ্ছৃঙ্খলতা নাকি মেয়েদের মানায় না। মৌরির ইচ্ছে ছিল মাস্টার্স কমপ্লিট করে আরও হায়ার স্টাডি করবে, কিন্তু মহেশ দত্ত বলে দিয়েছে মাস্টার্স হয়ে গেছে, অনেক দূর অবধি পড়তে দিয়েছেন তিনি, আর নয়, এবারে বিয়ে করে সংসার করতে হবে। হাইকোর্টের নির্দেশ যে মৌরিকে মেনে নিতে হবে সেটাও জানে। মৌরির এই রুক্ষ জীবনেও প্রেম এসেছিল, কিন্তু মহেশ দত্তের কথা ভেবেই মৌরি সে বসন্ত বাতাসের দুয়ার বন্ধ করে দিয়েছিল নির্মমভাবে। ও জানত মহেশ দত্তর মেয়ে প্রেম করতে পারে না। বাবা এসে হন্তদন্ত হয়ে বলল, শিগগির এসো, ভদ্রভাবে কথা বলবে ওনাদের সঙ্গে। উনি কে জানো? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। অগ্নি পরীক্ষায় বসতে যাচ্ছে মৌরি। ওকে যদি পাত্রপক্ষের পছন্দ না হয়, তাহলে ওরা চলে যাবার পর থেকেই চলবে মৌরির উপরে অকথ্য নির্যাতন। হয়তো আজ মৌরিকে খেতে দেওয়া হবে না, অথবা ওর ঘরের ইলেকট্রিক কানেকশন বন্ধ করে দেওয়া হবে, অথবা ওর বিছানায় ঢেলে দেওয়া হবে ঠান্ডা জল, অথবা আর ভাবতে পারছে না মৌরি। মায়ের হাত থেকে চায়ের ট্রেটা নিয়ে কাপা কাপা পায়ে এগিয়ে গেল মৌরি। মাও কানে কানে বলে দিয়েছে, মনে রাখিস আমাদের যাওয়ার জায়গা নেই। তোর মামার বাড়িতে 3 দিনের বেশি থাকলেই বৌদি জিজ্ঞাসা করে কবে বাড়ি যাবে তোমরা। তাই তোকে ওদের পছন্দ না হলে হয়তো রাস্তায় বের করে দেবে তোর বাবা। মৌরির কান্না এলো। এই কঠিন পরীক্ষায় যদি ও হেরে যায়, মাকেও ছেড়ে দেবে না বাবা। সৌম্যকান্তি ভদ্রলোক ওকে দেখেই নরম গলায় বললেন, এসো মা। ভদ্রলোক, ভদ্রমহিলা আর ওনাদের মেয়ে। মেয়েটি সম্ভবত মৌরির থেকে বছর 2 ছোটই হবে। না, পাত্র আজ অনুপস্থিত। মৌরি চায়ের ট্রেটা রেখে ভদ্রলোককে প্রণাম করতে এগিয়ে যেতেই ভদ্রলোক বললেন, না না মা, আমি কারো প্রণাম নিই না। প্রতিটি মানুষের অন্তরে ভগবানের বাস। তুমি বসো, আমরা একটু গল্প করি। মৌরি বসতেই ভদ্রমহিলা বললেন, আমি স্বপ্নিলের মা, ও আমার মেয়ে স্বর্ণালী। স্বপ্নিল আজ আসতো, কিন্তু হঠাৎই অফিসের একটা কাজ পড়ে যাওয়াতে আসতে পারেনি। মেয়েটি আচমকা বলে বসল, তোমার একাডেমিক কেরিয়ার তো এত ব্রাইট, তুমি পিএইচডি না করে বিয়ে করছো কেন? মৌরি কিছু বলার আগেই বাবা বলল, চোর ডাকাত নিয়ে কাজ, এই নিয়ে বারছাড়েক বদলি হলাম, আবার কোথায় যাব জানি না, তাই ভাবলাম মেয়ের বিয়েটা দিয়ে নিশ্চিন্ত হই। ইন্দ্রনীল বাবু সহাস্যে বললেন, আরে সোনাও তো আমাদের বাড়িতে গিয়ে পড়াশোনা করতে পারবে। মৌরি কৃতজ্ঞভাবে তাকালো ভদ্রলোকের দিকে। সত্যি উনি ওকে পড়াবেন? ইদানিং মানুষের কথা বিশ্বাস করতে বড্ড ভয় করে। মনে হয় আর একজন মহেশ দত্তর মুখোশ পরিহিত রূপ। ইন্দ্রনীল বাবু বললেন, মেয়ে আমাদের পছন্দ মহেশ বাবু, ভারী মিষ্টি মেয়ে আপনার। তো মৌরি, বাবার কাছে শুনলাম তুমি ভালো গান গাও, আমাদের একটা শোনাও প্লিজ। আসলে আমার ছেলের আবার ভীষণ রকমের গানের নেশা। নিজে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে কি হবে, গানটাও নিজেও খুব ভালো গায়। আসলে মহেশবাবু যখন বলেছিলেন ওনার মেয়ে ভালো গান গায়, তখনই আমি ভেবেছিলাম আমার স্বপ্নিলের সঙ্গে ভালো মানাবে। চমকে উঠল মৌরি, বাবার দিকে তাকালো। বাবা হেসে বলল,
লজ্জার কি আছে, একটা গেয়ে দে না মা, তুই তো আর কম্পিটিশনে গাইছিস না। সামনে এতগুলো মানুষ বসে আছে, অথচ মৌরির মনটা ছুটে গেল সেই ক্লাস 7-এ অজিত স্যারের গানের ক্লাসে। ছোট্ট থেকেই এই একটা জিনিসের প্রতি ওর বড্ড ঝোঁক, গান। কোথাও গান বাজলে ও স্থির থাকতে পারত না, গুনগুন করে আপন মনে গেয়ে উঠত দুকলি। টিভিতে গানের অনুষ্ঠান শুনে নিখুঁত তুলে ফেলতো গানগুলো। মা মাথায় হাত বুলিয়ে বলেছিল, তুই বোধহয় আমার মা এসেছিস। আমার গলায় সুর নেই ঠিকই, কিন্তু তোর দিদা বড় সুন্দর ভজন গাইতো জানিস। মা মারা যাবার মাসখানেকের মধ্যেই তুই আমার গর্ভে এসেছিলিস। আমার মায়েরও তোর মতো জোড়া ভ্রু ছিল, আর ছিল গলায় মায়াবী সুর। মায়ের মতো গুণের আমরা ভাই বোনরা কেউ নই, তুই একমাত্র মায়ের গলাটা পেয়েছিস। মামার বাড়িতেও সবাই বলতো মৌ দিদার মতো হয়েছে। মায়ের খুব ইচ্ছে ছিল মৌরি গান শিখুক। মৌরির গলায় ভগবান দত্ত সুর ছিল। ক্লাস 7-এ ও মায়ের হাত ধরে গিয়েছিল পাশের পাড়ায় অজিত স্যারের গানের স্কুলে। তখন অবশ্য ওরা এখানে থাকতো না, রায়গঞ্জে পোস্টিং ছিল বাবার। মা ভর্তি করে দিয়ে এসেছিল মৌরিকে। স্যার ওর গলা শুনে বলেছিলেন, স্বয়ং বিনা পানির বাঁশ মৌরির গলায়। স্যারের কাছে যত ছাত্রছাত্রী ছিল সকলে এক বাক্যে স্বীকার করেছিল মৌরির দেবদত্ত সুর। বছরখানেক গান শিখেছিল মৌরি। তারপর একদিন সন্ধেতে রেওয়াজে বসেছিল ও। বাবা হঠাৎ রেগে গিয়ে বলেছিল, বাইজি বাড়ির মেয়েকে বিয়ে করেছি, তাই নিজের মেয়েকেও সে গান বাজনা শিখিয়ে বাইজি তৈরি করছে। আচমকা মৌরির চোখের সামনে ভেঙে দিয়েছিল ওর হারমোনিয়ামটা। মা আর মৌরি থর থর করে কেঁপেছিল, সারা রাত কেঁদেছিল ফুঁপিয়ে ফুঁপিয়ে। ওইটুকু ছোট্ট মৌরি সেদিন সিদ্ধান্ত নিয়েছিল ও আর কোনোদিন গান গাইবে না। বন্ধুদের সঙ্গে অন্তাক্ষরী পর্যন্ত খেলেনি কোনোদিন মৌরি। আজ সেই বাবা কি অবলীলায় বাইরের লোকজনের সামনে মিথ্যে বলছে। দাঁতে দাঁত চেপে মৌরি বলল, আমি তো গান গাইতে পারি না আঙ্কেল, বাবা তো জানে সেটা। ইন্দ্রনীল বাবু অবাক চোখে তাকিয়ে বললেন, সে কি মহেশবাবু, আপনি মিথ্যে বললেন? আমার তো স্বপ্নিলের জন্য গান জানা মেয়ে চাই, এ আমি সকলকেই বলেছি। আপনিও তা জানতেন। আপনি বললেন আপনার মেয়ের নাকি গানের গলা ভারী মিষ্টি, দারুণ গায়। মহেশ দত্তকেই প্রথম অপ্রস্তুত হতে দেখল মৌরি। অদ্ভুত একটা আনন্দ হচ্ছিল ওর। জীবনে এই প্রথমবার লোকটা অপ্রস্তুতিতে পড়েছে। এতকাল তো বাবার জন্য মৌরি আর মৌরির মা সর্বত্র অস্বস্তিতে পড়েছে। আজ যা হোক লোকটাকে প্যাচে ফেলতে পেরেছে মৌরি। মনের মধ্যে বহুদিনের জমে থাকা লাভা যেন বেরিয়ে আসতে চাইছে। মনে পড়ে যাচ্ছে অজিত স্যার বাড়িতে এসেছিলেন কয়েকজন ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে, প্রায় মিনতির গলায় বলেছিলেন, মৌরি গানটা ছেড়ে দিস না মা, আমি তোকে বিনামূল্যে শেখাবো। বাবা ঘর থেকে বেরিয়ে এসে বলেছিলেন, মাস্টার মশাই আপনি এখন আসুন, এসব ব্যবসা এখানে চলবে না, আমার মেয়েকে আমি বাইজি বানাবো না। মৌরির মুখে সেদিন একটা কথা ফোটেনি। চোখ দুটো রাগে আক্রোশে লাল হয়ে গিয়েছিল, তবুও শুকনো মরুভূমি থেকে এক ফোঁটা জল পড়েনি। মাস্টার মশাই ছাত্রছাত্রীদের সামনে অপমানিত হয়ে মুখ নিচু করে বেরিয়ে গিয়েছিলেন। আজ তার প্রতিশোধ তুলল মৌরি। ইন্দ্রনীল বাবুর স্ত্রী বললেন, এভাবে আমাদের মিথ্যে বলার কি অর্থ বুঝলাম না মহেশবাবু। স্বর্ণালী বিস্ময়ে হতবাক হয়ে বলল, বাবা আমার না সবকিছু কেমন গোলমেলে ঠেকছে। মৌরিদির একাডেমিক কেরিয়ার এত ভালো, তারপরেও ওকে হায়ার স্টাডি না করিয়ে বিয়ে দিতে চাইছে। ও গান জানে না জেনেও মিথ্যে করে বলা হচ্ছে গান জানে। মহেশ দত্ত হাত জোড় করে বললেন, স্যার স্যার আমি মিথ্যে বলিনি, সত্যি মৌরি দুর্দান্ত গান গাইতো। কাচুমাচু মুখ করে মহেশ বলল, আমি ছাড়িয়ে দিয়েছিলাম, আসলে পড়াশোনার ক্ষতি হবে ভেবেই। মৌরি জানে ইন্দ্রনীল বাবুরা চলে গেলেই আজ মৌরির গালে থাপ্পড় পড়বে, তবুও আজ যেন কেমন নেশায় পেয়ে বসেছে ওকে। এতদিনের জমা লাভা তরল হয়ে বেরিয়ে আসতে চাইছে, পুড়িয়ে দিতে চাইছে ওর মিথ্যে অহংকারকে। মৌরি হেসে বলল, আসলে আঙ্কেল বাবার মনে হয় গান শিখলে বাইজি হয়ে যায়, তাই ক্লাস 7-এ মাত্র বছরখানেক শিখেই ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। ইন্দ্রনীল বাবুর স্ত্রী বললেন, ছি ছি মহেশ বাবু, আপনি একজন দেশের রক্ষাকর্তা, শিক্ষিত মানুষ, আপনার এমন ভাবনা হলে সাধারণ মানুষ কি শিখবে? বাবা তখন
ঊর্ধ্বতন অফিসারকে তৈলমর্দনে ব্যস্ত হয়ে পড়ল। স্যার, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আরেকটা সুযোগ দিন প্লিজ। মৌরি তাকিয়ে দেখল মায়ের চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। মা বোধ হয় এ জন্মে মহেশ দত্তকে ভুল হওয়ার জন্য হাত জোড় করতে দেখবে এমনটা কখনো ভাবেনি। মৌরির মনের মধ্যে একটা তীব্র বিরক্তি কাজ করছে। মিথ্যেবাদী, অসভ্য, স্বার্থপর একটা মানুষ নিজের প্রমোশনের জন্য সবকিছু করতে পারে। ইন্দ্রনীল বাবু আর বছর খানেকের মধ্যেই রিটায়ার করবেন। বাবার চাকরি এখনো বছর 5 আছে, তাই এই সুযোগে নিজের মেয়েকে ব্যবহার করে নিতে বিবেকে বাঁচছে না। বিবেক? মৌরি আবার কি সব ভাবছে? এই মানুষের কাছে বিবেক আশা করাও তো অনেক কল্পনা। মহেশ গদগদ হয়ে বলল, আমাকে স্যার 6টা মাস সময় দিন। আমি যদি ওকে গানে তৈরি করতে না পেরেছি তবে আমি চাকরি ছেড়ে দেবো স্যার। 5-6 মাস গান শিখলেই ও দুর্দান্ত গাইবে, আমি জানি। ইন্দ্রনীল বাবু একটু থমকে বললেন, বেশ, মেয়ে আমাদের পছন্দ, কিন্তু গান না জানলে আমার ছেলে তাকে বিয়ে করবে না। খাওয়া দাওয়া করে মৌরির সঙ্গে আরেকটু গল্প করে ইন্দ্রনীল বাবুরা চলে গেলেন। ওরা যেতেই বাড়ির মধ্যে তাণ্ডব শুরু করলো মহেশ। কেন মৌরি এসব বলল স্যারকে, সেই নিয়েই চিৎকার। মৌরি হেসে বলল, বাবা, আয়নার সামনে দাঁড়াতে তোমার এত ভয়? মৌরির গালে সজোরে থাপ্পড়টা দিয়ে মহেশ দত্ত বলল, আগামীকাল থেকে গান শিখতে যাবে। আমি হারমোনিয়াম কিনে আনবো কালকেই। মৌরি জেদ ধরে বলল, না, আমি গান গাইব না। আরেকটা থাপ্পড় ওর গালে পড়বার আগেই মা বলে উঠল, ও শিখবে শিখবে, আমি বুঝিয়ে বলবো। বাবা ধপ ধপ করে পা ফেলে বেরিয়ে গেল। মৌরির মাথায় হাত বুলিয়ে মা বলল, কি দরকার ছিল এসব বলার? মৌরি নিজের হাত দুটোকে পাখনার মতো মেলে বলল, খাঁচাটা খুব কাটতে ইচ্ছে করছিল মা। রাতে নিজের ঘরের জানালা দিয়ে আকাশ দেখছিল মৌরি। হঠাৎই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকলো, খাঁচায় বন্দি পাখিকে যদি আচমকা খোলা আকাশে উড়তে দেওয়া হয় তাহলে সে কি উড়তে পারবে, নাকি ডানা ঝাপটা দিয়ে আবার ফিরবে বন্দি জীবনে? ডিপিতে কোনো ছবি নেই। অপরিচিত নম্বর দেখলেই মৌরি এমনিতে ব্লক করে দেয়, কিন্তু এমন একটা মেসেজ দেখে কৌতূহলী হয়ে উঠল মৌরি। কে আপনি? ও ওর বেস্ট ফ্রেন্ড সুচেতনার কাছেও কখনো বলেনি ও কতটা মানসিক টানা পড়ে এনে থাকে। ওর বাবা কেমন ব্যবহার করে সেটাও সঠিক জানে না সুচেতনা। সেখানে একজন অপরিচিত ব্যক্তি কিভাবে জানলো যে পরাধীনতা ওকে কষ্ট দেয়? মৌরি আনমনেই টাইপ করল, বহুদিনের অনাভ্যাসে ডানা দুটো ক্লান্ত হয়ে আসবে, তাই হয়তো। অপরপক্ষে লিখল, ক্লান্ত হলে গাছের ডালে বিশ্রাম নিয়ে নিক সে, কিন্তু বন্দি জীবনে ফিরে আসাটা কি উচিত? মৌরি সম্বিত ফিরে বলল, কে আপনি? আমি কি চিনি আপনাকে? অপরপক্ষ থেকে উত্তর এলো, আপাতত একই আকাশের চাঁদ দেখছি আমরা, একই বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তাই অপরিচিত বলি কি করে? নিশ্চয়ই চেনেন, আমি একজন মানুষ, পুরুষ মানুষ। নামটা আপনি কল্পনা করে নিতে পারেন। বয়স ওই 27 হবে। মৌরি বলল, আমাকে আপনার ঠিক কি প্রয়োজন? ছেলেটা দুটো স্মাইলি পাঠিয়ে বলল, এই তো ভুল করলেন ম্যাডাম, শুধু প্রয়োজনের জন্য যদি মানুষ মানুষকে চিনতে চায় তাহলে কি সম্পূর্ণ চেনা হয়? জানেন ম্যাডাম, আমার আবার খুব ইচ্ছে একটা আস্ত নদী কিনব। সেই নদীর ভাঙা গড়ার খেলা দেখব। যখন জোয়ার আসবে তখন আগ্রাসী স্রোতে ভেঙে দেবে দুকুল, আবার ভাটার টানে মেরামতির কাজ ছেড়ে নেবে। তখন শুধু পুলি সঞ্চয়ের খেলা। সেই নদীটা শুধু আমার হবে, আমার সঙ্গে গল্প করবে তার বয়ে আসা নগর প্রান্তরের কত ঘটনা। মৌরি আজ বড্ড অন্যমনস্ক, তাই আনমনে লিখল, আমার আবার পাহাড় কেনার ইচ্ছে ভারী। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে ছোট ছোট মানুষগুলোকে দেখব। ওই মানুষগুলো ছুতে পারবে না আমায়, আমার ইচ্ছের ডানায় পড়াতে পারবে না কোনো লাগাম। ওই ভিড়ে মিশে থাকবে স্বয়ং মহেশ দত্ত।
দূর থেকে হাত নেড়ে ডাকবে আমায়, কিন্তু ছোঁয়ার সাহস থাকবে না। ছেলেটি বলল, আমি কিন্তু আপনাকে চিনি মৌরি। আপনি আমায় খেয়াল করেননি, তাই হয়। ধ্রুবতারার কি কারণ থাকবে নাবিককে মনে রাখার? বরং নাবিকেরই গরজ থাকবে ধ্রুবতারাকে খুঁজে বার করার, না হলে সে যে দিকভ্রষ্ট হবে। মৌরি বলল, ভারী সুন্দর কথা বলেন তো আপনি, কিন্তু আমি যে অপরিচিত কারোর সঙ্গে কথা বলি না। ছেলেটি বলল, পরিচিত সকলকে কি নিশ্চিত চেনেন মৌরি? আপনি নিশ্চিত তারা মুখোশ পরে নেই? মৌরি বলল, আপনি তো আমার নামও জানেন দেখছি। আচ্ছা, আপনার নামটা বলুন তবে। ছেলেটি বলল, নীল। আমরা কি বন্ধু হতে পারি? নির্ভেজাল বন্ধুত্ব, কোনো কল নয়, ভিডিও কল নয়, কোনো সেক্সি ছবিও চাইব না, এমনকি লাভ ইউ বলে বিরক্তও করব না আপনাকে। শুধু বন্ধুত্ব চাই। মৌরি একটু থমকালো। এভাবে স্ট্রেট যে কেউ বলতে পারে তাও ভাবতেও পারেনি। কি হলো বলুন, আপত্তি আছে এমন বন্ধুত্বে? মৌরি বলল, না, নেই। একটা অদ্ভুত জেদ চেপেছে আজ মৌরির মাথায়। আজকে প্রথম মহেশ দত্তকে ভয় পেতে দেখে মনটা বিদ্রোহী হয়ে উঠেছে। মৌরি বলল, উপরের শর্তগুলো মেনে চললে বন্ধুত্বে আপত্তি নেই। দিন 15 নীলের সঙ্গে কথা বলে মৌরি বুঝেছে একে নির্দ্বিধায় নিজের সমস্যার কথা বলা যায়। নীল কি সুন্দর করে সমাধান বলে দেয়। ইদানিং মৌরি অপেক্ষা করে থাকে কখন নীল হোয়াটসঅ্যাপ করবে। নীল হোয়াটসঅ্যাপ করেই প্রথমে লেখে, আজকের রাগের কারণ কি জানতে পারে এই অর্বাচীন? মৌরি বলে, কি করে জানলে আমি রেগে আছি? এই যে ঘন ঘন হোয়াটসঅ্যাপ চেক করেনি কেউ, নিজের ডিপি উড়িয়ে মরুভূমির ডিপি বসেছে। এসব থেকে বোঝা যায় মাই লর্ড আজকে বড় সড় ঘটনা ঘটেছে। মৌরি বলেছে ওর জীবনের ছোট্ট ছোট্ট না পাওয়ার কথা, গান থেকে ওকে দূরে করবার কথা, আর এখন শুধুমাত্র বিয়ের জন্য গান শেখাতে চাইছে বাবা। হারমোনিয়াম কিনে এনেছে, মৌরি শিখবে না কিছুতেই। নীল সবটা শুনে বলেছে, আমি একটা বুদ্ধি দেব মৌরি, তুমি এক কাজ করো, সুরকে আবার আপন করে নাও, প্রাণ ঢেলে চর্চা করো, ওদের দুর্দান্ত গান শুনিয়ে দাও, তারপর বিয়েটা ক্যান্সেল করে দাও। দেখো এতে তোমার দুটো লাভ। এক, গান শেখা তোমার স্বপ্ন ছিল, সেটা পূরণ হলো। 2, বাবার স্বেচ্ছাচারিতার জবাব দেওয়া হলো বিয়েটা বাতিল করে দিয়ে। এতদিনে কেউ একজন মৌরিকে বুঝেছে। নীলের কথা মতোই মৌরি ভর্তি হয়েছে সঙ্গীত একাডেমিতে। এত বছর পরে হারমোনিয়ামে হাত দিয়ে কেঁদে ফেলেছে মৌরি। নিজেকে সংবরণ করবার শক্তি ছিল না ওর। অনুরাধাদি প্রথম দিনেই বলেছেন, মৌরি গানটা তোর রক্তে আছে রে, তুই শুধু রক্তটাকে একটু উষ্ণতা দে। ইদানিং ঘুম থেকে উঠেই বাবা হাঁক ডাক করে, মৌ, গানের রেওয়াজে বসতে পারিস না, কিসের এত ঘুম? মা অবাক হয়ে তাকিয়ে থাকে বাবার দিকে। এই মানুষটাই একদিন বলতো আমার বাড়িতেও সব বাজনা বাজবে না, এটা কোনো বাইজি বাড়ি নয়। সেই মানুষটার মধ্যে কি অকল্পনীয় পরিবর্তন! শুধু তাই নয়, সেদিনের পর থেকে মৌরিকে একটু সমঝে চলে মহেশ দত্ত। শর্ত মতো এখনো কোনো ফোন কল করেনি নীল, কিন্তু ইদানিং মৌরির খুব ইচ্ছে করে নীলের গলাটা শুনতে, নীলকে একবার দেখতে। ওর সব সমস্যায় গত 1 মাস ধরে পাশে থাকা মানুষটাকে ও চেনে শুধুমাত্র কালো অক্ষরের মাধ্যমেই, কিন্তু নীল ওর দেওয়া কথা মেনে কোনো রকম ফোন করেনি ওকে। মৌরির বলতে লজ্জা করছিল যে ও কথা বলতে চায়। তাই আজ চ্যাট শুরু করতেই মৌরি বলল, নীল, আজ হাতে ব্যথা, টাইপ করতে বড্ড সমস্যা হচ্ছে, ফোনে কথা বলা সম্ভব? নীল টাইপ করল, মৌরি, তোমার দেওয়া শর্তের বাধা তুমি ওপেন করতে পারো একমাত্র, কল মি প্লিজ। মৌরির বুকের মধ্যে একটা অদ্ভুত লাপটুপ শব্দের অনুরণন। অজানা অনুভূতিতে সিক্ত হতে হতেই কল করল মৌরি। ও প্রান্তে নিশ্চুপ।
মৌরি বার তুই হ্যালো বলবার পরে নীল বলল, স্বপ্নের জাল ছিঁড়ে আজ সেই মানবীর কণ্ঠ শুনলাম। আর একটু কিছু বলো মৌরি, শুধু হ্যালো নয়। নীলের গলার আবেশ জড়িয়ে ধরেছে মৌরিকে, অবশ করে দিয়েছে ওর সচল অনুভূতিগুলোকে। মৌরি বলল, নীল, আমি তো একজনের বাগদত্তা। যদিও আমি তাকে দেখিনি সামনে, তবুও তার উদ্দেশ্যেই আবার আমার গানের জগতে ফিরে আসা। 6-7 মাস পর আমি যখন আবার গান গাইব, তখনই বাবা তো সেই ছেলেকে নিয়ে আসবে আমার সামনে। আমার কি করা উচিত নীল? নীল বলল, যদি তোমার ছেলেটিকে ভালো লাগে তবে বিয়ে করে নেবে, আর যদি মনে হয় এ তোমার যোগ্য নয় তাহলে বাতিল করবে। খুব সিম্পল। মৌরি থমকে দাঁড়িয়ে বলল, এই 6 মাসের মধ্যে যদি আমি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ি তখন? নীল সচেতন হয়ে বলল, তখন যার প্রতি আসক্ত হচ্ছ দায় তার, সেই তোমাকে উদ্ধার করবে ওই পরিস্থিতি থেকে। মৌরি বলল, আর যদি এ দুর্বলতা একতরফা হয় তখন? নীল বলল, সেটা তো তবে জেনে নিতে হয় সে পক্ষেরও তোমার প্রতি দুর্বলতা আছে কিনা। জানার উপায় কি নীল? মৌরি, তুমি এক কাজ করো, আচমকা তাকে বলে ফেলো তুমি তাকে ভালোবাসো। যদি সেও বাসে তাহলে সে স্বীকার করবে, আর যদি না বাসে তাহলে তোমাকে বিদায় জানাবে। মৌরি বলল, না না, তাকে আমি হারাতে পারবো না নীল। না, মৌরির নীলকে বলা হয়নি, তার এই অচেনা অনুভূতির কথা বলা হয়নি। নীলকে সে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে। বলতে ভয় পেয়েছে যদি নীল ওর হাতটা ছেড়ে দেয়, বড্ড দিশেহারা হয়ে পড়বে ও। বাবা ওয়ার্নিং দিয়ে গেছে, তোমাকে লতা মঙ্গেশকর হতে হবে না, 2খানা গান গাইলেই চলবে। সেটা নিশ্চয়ই 6 মাস সময় তুমি রেডি করতে পারবে মৌরি। আর যদি না পারো তবে কিন্তু। শাস্তিটা উচ্চ রেখেছে মহেশ দত্ত। দিনের মধ্যে প্রায় 5 ঘন্টা গানকে ভালোবেসেই কাটায় মৌরি। তাই 2খানা কেন, 10খানা গানও ও শুনিয়ে দিতে পারবে এখন। কিন্তু কেন কে জানে, ইন্দ্রনীল আঙ্কেলের সামনে আর বসতে ইচ্ছে করবে না ওর। ইন্দ্রনীল আঙ্কেলের ছেলেকে গান শোনাতে মোটেই মন চাইবে না মৌরির। ওর গোটা মন জুড়ে এখন শুধুই নীল। অদেখা একটা ছেলে যে ওর অস্তিত্ব ঘিরে বাস করবে ভাবতেই পারেনি মৌরি। নীলের সঙ্গে এখন ফোনে কথা হয় রোজ। একটা নির্দিষ্ট টাইমে মৌরি অপেক্ষা করে নীলের ফোনের জন্য। এটা ওর অভ্যেসে পরিণত হয়েছে। নীল কি করে, কেমন দেখতে, কেমন ছেলে, এসব যেন কোনো কিছুই জানার প্রয়োজন নেই ওর। শুধু নীলের এই দূর থেকে উপস্থিতিটুকুই অনেকটা মৌরির জন্য। এমন করে মৌরিকে এর আগে কেউ কখনো চেনেনি। মৌরিদের কলাবতী সঙ্গীত একাডেমির বার্ষিক অনুষ্ঠান আজকে। মৌরির ভীষণ ইচ্ছে নীল আজকে উপস্থিত থাকুক ওর অনুষ্ঠানে। ও এত বছর পরে আবার কোনো স্টেজে উঠবে। সেই ক্লাস 7-এ একটা গানের কম্পিটিশনে নাম দিয়ে ফার্স্ট হয়েছিল। তার প্রাইজটা এখনো আছে মৌরির কাছে সযত্নে। মৌরি নীলকে আবদারের গলায় বলেছিল, 6 মাস অতিক্রান্ত, আমার অগ্নি পরীক্ষার দিন বাবা ঘোষণা করে দিয়েছে পাখিটা আবার ডানা ঝাপটাতে ঝাপটাতে সেই খাঁচার মধ্যে প্রবেশ করতে চলেছে। নীল বলল, সে তো স্বেচ্ছায়, তাই না মৌরি? তুমি তো বিয়েটা ক্যান্সেল করে দেবে, বাবার মুখের ওপর এটাই কথা হয়েছিল আমাদের। মৌরি বলল, জানো নীল, এই বিয়েটা যদি আমি না করি আমার মায়ের উপরে রোজ অত্যাচার করবে বাবা। মা আর কত সহ্য করবে বলো তো? তুমি বরং মুক্ত বিহঙ্গকে একবার দেখে যাও, যে জোর গলায় গান গাইবে মঞ্চে এত লোকের সামনে। আসবে নীল? নীল বলল, যাব। আমি তোমায় চিনব কি করে নীল? নীল বলল, চিনার তো দরকার নেই মৌরি, আমি শুনে আসবো তোমার গান। মৌরি বেশ বুঝতে পারছে নীল একটু একটু করে দূরে সরে যাচ্ছে ওর থেকে। এখন বরং বেশি করে বলে স্বপ্নীলের কথা। কেমন দেখতে স্বপ্নীল, কি কবে বিয়ে হবে ওদের, বিয়েতে কি নীলকে নিমন্ত্রণ করবে মৌরি, এক রাশ প্রশ্ন থাকে নীলের। মৌরি 2-1টার উত্তর দেয়। একটা মন খারাপি বাতাস দিন রাত ওকে ঘিরে ধরে। নীলের থেকে
একটু একটু করে আলাদা হয়ে যাওয়ার ভয়ে ভীত হয়ে থাকেও। আগামী সপ্তাহেই ইন্দ্রনীল বাবুরা আসবেন, যাদের জন্য বাবা গান আবার শুরু করালো তারা আসছেন। মৌরিকে রোজই মা বলে, আর তো হয়ে এলো রে মৌ। একটু যে নার্ভাস লাগছিল না তা নয় মৌরির, তবুও গান ওর সব থেকে ভালোবাসার জায়গা, অভিমান করবার জায়গা বলেই হয়তো মঞ্চ থেকে নামবার পর অনুরাধাদি ওকে জড়িয়ে ধরে বলল, দারুণ হয়েছে, স্বয়ং দেবীর বাস তোর কণ্ঠে। মৌরির চোখ দুটো নীলকে খুঁজছিল ক্রমাগত, কিন্তু হলের প্রতিটি চেয়ার খুঁজেও কোনটা নীল বুঝতে পারল না ও। হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকল, একামোর গানের তরি ভাসিয়েছিলেম নয়ন জলে, সহসা কে এলে গো এ তরি বাইবে বলে। গানটা আমারও ভীষণ প্রিয় গান মৌরি, তুমি খুব ভালো গাইলে, আর নীল রঙের শাড়িতে তোমাকে সত্যি খুব সুন্দর লাগছিল। নীল আমারও খুব প্রিয় রং। মৌরি ব্যাকুল গলায় বলল, আমার কি কোনো অধিকার নেই তোমাকে দেখার নীল? এ তো একতরফা বন্ধুত্ব হয়ে গেল। নীল বলল, আমার একটাই উদ্দেশ্য ছিল, গানটা তুমি শেখো, একে প্রফেশন বানাও। সে উদ্দেশ্যে আমি আজ সফল। এখন তুমি ভাবো গান নিয়ে তুমি বাঁচবে কিনা, নাকি শুধুমাত্র পরীক্ষায় উতরাবার জন্য শিখলে, এক্সাম শেষ হলেই আবার ভুলে যাবে? মৌরি, আমার দৃঢ় ধারণা মাত্র 6 মাসের প্রিপারেশনে তুমি ইন্দ্রনীল বাবুর কাছে লেটার মার্কস পাবে, আর তার ছেলে হয়তো আরো নম্বর দেবে। দুদিন ধরেই নীলের ফোনটা সুইচড অফ, কোনো যোগাযোগ নেই মৌরির সঙ্গে। কেন এমন কালবৈশাখীর মতো এলো নীল, আর এই 6 মাসে মৌরির ভাবনা চিন্তাগুলোকে ওলট পালট করে দিয়ে চলে গেল। অস্থির লাগছিল মৌরির। আজ ইন্দ্রনীল বাবুরা আসছেন, বাড়িতে সাজো সাজো রব। মৌরির 2 পিসিমণি এসেছে মাকে সাহায্য করতে। বাবার মুখে হাসি ধরে না। বার কয়েক বলেই ফেলল, তবে আমার মেয়ের বিয়ে হবে এসপির ছেলের সঙ্গে, এরপর আমায় পায় কে? মৌরি ঘুরে ফিরে বারবার চেক করছে হোয়াটসঅ্যাপটা। ফোন করেও দেখেছে সুইচড অফ। তার মানে নীল চিরতরে হারিয়ে গেল মৌরির জীবন থেকে। অবাধ্য জলের ফোঁটা দুটো গাল বেয়ে নেমে এলো। ইন্দ্রনীল বাবু এবং ওনার স্ত্রী মৌরির গান শুনে মোহিত। বলল, ভাবতেই তো পারছি না এই কদিনে নিজেকে এইভাবে বদলে ফেলেছে মৌরি। এমন গলার অধিকারী হয়ে কিনা গান ছেড়ে দিয়েছিলে? মহেশবাবু বললেন, এবি আমি পাকা ধরিনি স্যার। ইন্দ্রনীল বাবু কিছু বলবার আগেই মৌরি বলে উঠল, দুঃখিত আঙ্কেল, আমি এ বিয়ে করতে পারবো না, আমি একজনকে ভালোবাসি। ঘরে যেন বজ্রাঘাত হলো। মহেশ দত্ত লোকজন ভুলে তেড়ে এলো মেয়ের দিকে। কি ভালোবাসো? ইয়ার কি হচ্ছে স্যারের সামনে? না স্যার, ও কাউকে ভালোবাসে না, ওর সে সাহস নেই। আমি ওকে কোনোদিন কোনো ছেলের সঙ্গে মিশতে দিইনি। গার্লস স্কুলে পড়িয়েছি, গার্লস কলেজে পড়িয়েছি, ইউনিভার্সিটিতেও নজরে রেখেছিলাম। ও মিথ্যে বলছে। উত্তেজিত মহেশ দত্ত টেবিল চাপড়ে বলল, আমি বলছি ও মিথ্যে বলছে। এই মৌ, এই তুই কাউকে ভালোবাসিস? হ্যাঁ, কোথায় বাড়ি? কোথায় বাড়ি ছেলেটার? কি নাম তার? মৌরি নির্লিপ্ত গলায় বলল, ওর নাম নীল। এছাড়া আমি আর কিচ্ছু জানি না ওর সম্পর্কে। আমি ওকে কোনোদিন দেখিনি, কিন্তু আমি জানি ওকে আমি ভালোবাসি। মহেশ দত্ত হেসে বলল, বুঝুন স্যার, বুঝুন, ও মিথ্যে বলছে। ইন্দ্রনীল গুপ্ত হেসে বলল, মিথ্যে তো আমিও বলেছিলাম মহেশ বাবু। আসলে আমার কোনো ছেলেই নেই, এই আমার একমাত্র মেয়ে স্বর্ণালী। মহেশ দত্ত ধপ করে বসে পড়ল। মানে? তবে যে আপনি বললেন ছেলের বিয়ে দিতে চাই, ভালো পাত্রীর খোঁজ করছেন, এগুলো তবে সব মিথ্যে? ইন্দ্রনীল বাবু হেসে বললেন, শোনো হে, প্রেমে আর যুদ্ধে মানুষকে মিথ্যে বলতে হয়। মৌরির মাথায় হাত রেখে বললেন, স্বপ্নীল বড্ড ভালো ছেলে, তোমায় ভীষণ ভালোবাসে মা। মৌরি কিছুই বুঝতে পারছে না, কে স্বপ্নীল? ইন্দ্রনীল বাবুর কোনো ছেলে নেই, তাহলে স্বপ্নীল কে? ইন্দ্রনীল বাবু বললেন, স্বপ্নীলকে আমি খুব স্নেহ করি। SI স্বপ্নীল ব্যানার্জি,
বেসুরো গান গায় বলে বাবার কাছে বড্ড পিটুনি খেয়েছিল ছেলেটা। আর একটা মেয়ে, সে সুরে গায় বলেও মার খেয়েছিল বাবার কাছে। স্বপ্নিল চেয়েছিল বাবার সামনে তুমি গলা তুলে প্রতিবাদ করতে শেখো। এই যে আজকে তুমি তোমার বাবার আনা পাত্রকে ক্যান্সেল করবার সাহস দেখালে, এটুকুই চেয়েছিল স্বপ্নিল। মৌরি বোকার মতো বলল, কে স্বপ্নিল আঙ্কেল? ইন্দ্রনীল বাবুর স্ত্রী বললেন, তোমার সঙ্গীত শিক্ষক অজিত ব্যানার্জি স্যারের ছেলে স্বপ্নিল। তুমি গান ছেড়ে বেরিয়ে আসবার পরে অজিতবাবু কেঁদেছিলেন এমন একজন ছাত্রীকে হারিয়ে ফেললেন বলে। আরেকটি ক্লাস 11-এর ছেলেও সেদিন তোমাদের বাড়িতে এসেছিল, যেদিন অজিত স্যারকে তোমার বাবা অপমান করে তাড়িয়ে দিয়েছিল আর তুমি কঠিন হয়ে দাঁড়িয়ে কষ্ট পেয়েছিলে। ওইটুকু ছেলে সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিল বাবার ওই অপমানের শোধ নেবে সে, আর তোমাকে দিয়ে গান গাওয়াবে। আমাদের বাড়িতে স্বপ্নিল প্রায়ই আসে। স্বর্ণালী ওকে ভাইফোঁটা দেয়, আমার নিজের ছেলের মতো। স্বর্ণালী ফিসফিস করে বলল, হোয়াটসঅ্যাপটা দেখো, দাদাভাই মেসেজ করেছে। মৌরি হকচকে গিয়ে হোয়াটসঅ্যাপটা খুলল। নীল লিখেছে, শুধু এই দিনের অপেক্ষায় কাটিয়েছি এতগুলো বছর। তুমি তোমার বাবার স্বেচ্ছাচারিতার জবাব দেবে। আজ ডানা দুটো মেলে ধরো মৌরি, চলো উড়ে যাই সেই আমাদের পুরনো শহরে। বাবা এখন আর গান শেখায় না, তবে গান শোনে। বাবার স্কুলটা নতুন করে খুলবে তুমি মৌরি। মৌরি ছুটে নিজের ঘরে ঢুকে গেল। কল করে বলল, এতগুলো বছর শুধু আমাকে গান গাওয়াবে বলে লড়াই করে গেছো। স্বপ্নিল বলল, আমার পুলিশে জয়েন করার উদ্দেশ্য মহেশ দত্তর সঙ্গে যোগাযোগ করা। এক্ষেত্রে আমার কপাল ক্লিক করেছে বলতে পারো। ইন্দ্রনীল কাকু আমায় ভীষণ রকমের হেল্প করেছেন। তোমাদের প্রতিটি পদক্ষেপের খবর আমি নিতাম মৌরি। কলকাতার হোস্টেলে পড়াকালীন তোমার কলেজের সামনে বহু দিন দাঁড়িয়ে থেকেছি, দূর থেকে দেখেছি তোমায়। তবে তবে ভালো তো বেসেছিলাম সেই ক্লাস 7-এর ভীতু ভীতু মেয়েটাকে, যার সামনে দাঁড় করিয়ে আমার বাবা বলেছিলেন, দেখে শেখো, তোমার গলা দিয়ে তো কাকের ডাক ছাড়া আর কিছু বেরোয় না। আর এইটুকু মেয়ে কেমন সরগম ভাবছে দেখো। মেয়েটা আমার দিকে তাকিয়েছিল ভয়ে ভয়ে, তারপর আমার মুখ দেখে ফিক করে হেসে দিয়েছিল। মনে পড়ে মৌরি? পড়ে, তবে খুব আবছা। মহেশ দত্ত দরজায় এসে ধাক্কা দিল। দরজা খুলতেই তেড়ে এসে বলল, এসব গানের মাস্টারের ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব না। মৌরি নির্বিকার গলায় বলল, তাহলে পাড়া শুদ্ধ লোকে জানবে মহেশ দত্তর মেয়ে পালিয়ে গেছে। দেখো কোনটা বেশি সম্মানের। গজগজ করতে করতে আহত বাঘ যেন ভয় পেয়ে পালিয়ে গেল। নীল বলল, মৌরি প্রতিবাদ করতে শেখো। মেনে নিতে নিতে নিজের ইচ্ছেটাকেই তো ভুলে যাবে তুমি। বাইরে বেরিয়ে এসো, আমি বাইরে ওয়েট করছি তোমার জন্য। মৌরি জানালা দিয়ে দেখলো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে নীল। প্রথম দেখার উত্তেজনাকে প্রশমিত করবার চেষ্টা না করেই ছুটে গেল মৌরি। বাইকে চাপতেই নীল বলল, স্বপ্নিল ব্যানার্জি, SI বেহালা থানা, বাবা অজিত ব্যানার্জি, বাড়ি রায়গঞ্জ। থোবড়াটা চলনসই, হাইট 5 ফুট 10 ইঞ্চি, গান গাইলে কুকুর বেড়াল তেড়ে আসে। আর কি পরিচয় চাও বলো? মৌরি ফিসফিস করে বলল, প্রেমিকার নামটা উজ্জ্বল হইল যে। বাইকটা স্পিড নিল, হাওয়ায় ঘুরতে ঘুরতে নিজের নামটাই শুনতে পেল, মৌরি। অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত গল্পটা শুনলেন তাদের সকলকে। আর বিশেষ ধন্যবাদ জানাই এই গল্পের লেখিকা অর্পিতা সরকারকে, যিনি এমন সুন্দর একটি গল্প আমাদের উপহার দিয়েছেন। জানি না তার কাছ পর্যন্ত এই গল্প পৌঁছবে কি না, তবে যদি পৌঁছয় তবে আশায় থাকব তার সঙ্গে পরিচয় হবে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে। ধন্যবাদ। আপনারাও যদি আপনাদের লেখা গল্প বা কবিতা পাঠ করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9832763055।